বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নরেন্দ্রনাথ মিত্রের লেখা পালঙ্ক এই গল্পটি। তাহলে শুরু করছি আজকের গল্প। পোস্ট অফিস থেকে মকবুলি হাতে করে নিয়ে এলো এনভেলপের চিঠিখানা। ছোট ডিঙি নৌকায় করে চৌধুরী বাড়িতে সে দুধের যোগান দিতে গিয়েছিল। সেই বাড়িতেই গাঁয়ের পোস্ট অফিস। আসবার সময় পোস্টমাস্টার তার হাতেই রাজমোহন রায়ের চিঠিখানা পাঠিয়ে দিয়েছেন। প্রশস্ত উঠোনে কোনাকুনিভাবে বাঁশের আড় টানানো। সেই আড়ে ঝি আর চাকরের সাহায্যে নিজের হাতে ভিজে পাট মেলে দিচ্ছিলেন রাজমোহন। চিঠির দশা দেখে আগুন হয়ে বললেন, হারামজাদা, এ কি করেছিস কি? হ্যাঁ? মকবুল বিস্মিত হইয়া বলিল, কেন, কি হয়েছে ধলাকাত্তা? রাজমোহন ফের হুমকি দিয়ে উঠলেন, কি হইছে? দেখ দেখ, সাইয়া দেখ দেখিনি চিঠিখানার দিকে। বলি, চিঠি কি খালের জলে চুবাই আনছিস? দুধে জল মিশাইস বইলা চিঠিতেও জল মিশাইছিস? তোর সবেতেই জল, হারামজাদা। মকবুল গম্ভীর মুখে বলিল, অমন কথা কবেন না ধলাকাত্তা, আমার দুধে পানি নাই, আমার নৌকায় তো পাটাতন নাই। এত কান্দাকাটি করলাম, একখানা তক্তাও আপনি দিলেন না। গলুইর সারোডের কাছে রাখছিলাম চিঠিখান, জল লাইগা গেছে। জল লাইগা গেছে? এই বুঝি তোর তক্তা আদায় করার ফন্দি? দেখ মকবুল, তোর মতন এমন কুচৈক করে মানুষ পাড়ায় আর দুইজন নাই। ও কি যাইস কেন? ভয় ভয় তামাক খাইয়া যা। উত্তর ঘরের বারান্দায় আগুন, মালসা, তামাকের ডিবে এবং মুসলমানদের জন্য খুঁটিতে ঠেস দিয়ে রাখা আলাদা হুঁকো কলকে। মকবুল অপ্রসন্ন মুখে গিয়ে তামাক সাজতে বসল। রাজমোহন পাট মেলা ক্ষান্ত রেখে এবার চিঠির দিকে তাকালেন। কয়েক মাস আগে চোখের ছানি কাটানো হয়েছে। চশমা ছাড়া লেখাপড়ার কাজ কিছুই করতে পারেন না। চাকরকে ডেকে বললেন, এই কালু, কালু, আমার চশমা জোড়া আয় না দে তো। ওই দেখ, ওই জল চৌকির উপরে চশমা আর পঞ্জিকাখানা রয়েছে, যা নিয়ে আয়। সাদা নিকেলের ফ্রেমে পুরু লেন্স, কাপড়ের খুঁটে কাঁচটা মুছে নিয়ে সাবধানে চশমাটা পরলেন রাজমোহন। তারপর প্রসন্ন মুখে চিঠিখানার দিকে চেয়ে বললেন, বউয়ের লেখা চিঠিখানা অসীমাই লেখছে নিজের হাতে। বাবু সময় পায় নাই, তা বাবুর চাইয়া আমার বউয়ের হাতের লেখা ভালোই, অনেক ভালো। কেডা কবে যে মাইয়া মাইনসের লেখা ঠিক একেবারে পুরুষের ধরন, পুরুষের চাঁদ, ঠান ঠান একেবারে পাকা। দেখছিস কালু, দেখছিস? 13-14 বছরের বালক চাকর কালু মণ্ডলের অক্ষর পরিচয় হয়নি, তবু সে খামখানার উপর ইংরেজিতে লেখা ঠিকানাটার দিকে একবার তাকিয়ে দেখে তারিফ করে বলল, তা ঠিক কইছেন ধলাকাত্তা, ঠাইরেনের হাতের লেখাখানা কিন্তু খুব ভালো। ঠাইরেনের দেখতেও যেমন সুন্দর, তানার চাল চলন কৌন বলো না তেমনি সুন্দর। এই সেবারে যে আইছিলেন, আমারে 2টা টাকা বকশিস দিয়া গেলেন। নেব না, তবু জোর কইরা গসাইয়া দিলেন। আপনাদের কায়েতের ঘরের বৌজি ধলাকর্তা, তাদের রকমই আলাদা। বয়স অল্প হলে কি হবে, কালুর কথাবার্তা খুব পাকা। রাজমোহন একটু হেসে বললেন, আরে কেবল কায়েতের ঘরের মাইয়া হইলেই হয় না, ঘরখানা কেমন, বংশখানা কেমন তা দেখবি নে। চণ্ডীপুরের অম্বিকা বোসের নাতনি, এই অঞ্চলের মধ্যে অমন বিদ্বান, বুদ্ধিমান, জ্ঞানী মানুষ লোক আর ছিল না।
তার বাড়ির মাইয়া, আমি কি যেমন তেমন বউ ঘরে আনছিলাম? এবার এনভেলপের মুখখানা ছিঁড়ে চিঠিখানা সশব্দে পড়তে লাগলেন রাজমোহন। পড়বার আগে কালুর দিকে চেয়ে বললেন, কেবল হাতের লেখাখানা না, চিঠির মুসাবিদাখানাও একবার শোন। তার মুসাবিদার কাছে উকিল মুড়িও আইরা যায়। মকবুলকেও ডাকলেন রাজমোহন। ও মকবুল, হায় আয়, এইখানে আয়, শোন, আইসা শোন। কৌতূহলী মকবুল হুঁকা হাতে উঠানে নেমে রাজমোহনের পাশে এসে দাঁড়ালো। রাজমোহন পড়তে লাগলেন। শ্রীচরণ কমলেশু বাবা, অনেক দিন হয় আপনার চিঠিপত্র পাইনি। আপনার চিঠি না পেলে আমরা বড়ই চিন্তায় থাকি। ওখানে আপনি একা একা আছেন, আমরা কেউ কাছে নেই। আপনার নাতি নাতনিরা কেউ কাছে নেই। কেবল ঝি আর চাকরকে ভরসা করে আপনি মাসের পর মাস, বছরের পর বছর একা একা কাটাচ্ছেন। এ কথা যখন ভাবি আমার মন ভারী খারাপ হয়ে যায়। আমরা থাকতে এই বৃদ্ধ বয়সে আপনার সেবা শুশ্রূষা হচ্ছে না, এ কথা মনে হলে আমার দুঃখের অবধি থাকে না। কিন্তু কি করব, আপনি তো আমাদের কথা শুনলেন না। আপনি তো পাকিস্তান ছেড়ে কিছুতেই এলেন না, অথচ বিষয় সম্পত্তি সব বিক্রি করে পাড়াপড়শিরা একে একে সবাই তো প্রায় চলে এসেছে। বাঁড়ুজ্জেরা এসেছে, মুখুজ্জেরা এসেছে, রাহারা এসেছে, সাহারাও এসেছে, কুণ্ডুরা, নন্দীরা কেউ বাকি নেই। বলতে গেলে গ্রাম তো এখন একেবারে শূন্য। তবু আপনি এলেন না, তাছাড়া ভবিষ্যতের কথাও একবার ভেবে দেখলেন না। অথচ যারা আপনার বয়সী, যারা বৈষয়িক মানুষ, তারা সবাই এতদিনে এখানে বেশ গুছিয়ে নিয়েছে। সময় থাকতে, দর থাকতে থাকতে ওখানকার স্থাবর অস্থাবর সব বিক্রি করে দিয়ে 2 পয়সা হাতেও করেছেন। কিন্তু আপনি কিছুই করলেন না। শুনতে পাই আপনি নাকি লোকের কাছে বলে বেড়ান বাড়ির সব জিনিস আপনার, সব সম্পত্তি আপনার। 1 গাছা কুটো, 1 ছটাক জমিও নাকি বিক্রি করবেন না আপনি। মুসলমানেরা সব লুটে পুটে খাবে, সেও স্বীকার, তবু আপনি কিচ্ছু ছাড়বেন না। আপনার বাড়ি, আপনার ঘর, আপনার সম্পত্তি, আপনার যা ইচ্ছে তাই করবেন। এর উপর আমাদের কি বলবার আছে? অধিকারী বাকি। কিন্তু আজ একটা অনুরোধ করবার জন্য আপনার কাছে এই চিঠি লিখছি। বেলেঘাটায় যে ঘর আমরা ভাড়া নিয়েছি তা আপনি দেখে গেছেন। তার দেওয়াল আর মেঝে থেকে যেন দিন রাত জল চুঁয়ে চুঁয়ে উঠছে। এই স্যাঁতস্যাঁতে মেঝেয় শুয়ে শুয়ে কানু, টেনু, রিনা, মিনা, আপনার অত আদরের নাতি নাতনিদের কারোর অসুখ বিসুখই আর সারছে না। প্রত্যেক মাসে জ্বর জারি আর ডাক্তার খরচ লেগেই আছে। আপনার ছেলের কাছে খাট তক্তপোষের কথা বললে তিনি ধমক দিয়ে ওঠেন, বলেন টাকা কোথায়? আমি বলি কি, আমার বিয়ের সময় আমার দাদুর দেওয়া সেই পালঙ্কখানা আপনি এবার বিক্রি করে দিন, দিয়ে সেই টাকা এখানে পাঠান। আমি খাট পারি, তক্তপোষ পারি, যা হোক একটা আপনার নাতি নাতনিদের জন্য কিনে নিই। ওদের কষ্ট আর দেখা যায় না। ভেবে দেখুন, এতে আপনার আপত্তির কারণ নেই, অমতেরও কিছু নেই। এ তো আপনাদের বাড়ির জিনিস নয়, এক হিসেবে পরের জিনিস, পরের কাছ থেকে যৌতুক পাওয়া। তা বিক্রি করলে আপনার সম্মানের কোনো হানি হবে না। আপনি আমার নাম করেই বিক্রি করবেন। এখন পাটের সময়, মুসলমানদের হাতে টাকা পয়সা আছে, এই বিক্রি করার সুযোগ। তাছাড়া ও পালঙ্ক রেখেই বা কি হবে? কারো তো আর ভোগে আসবে না, মিছিমিছি উইয়ে কেটে নষ্ট করে দেবে। তার চেয়ে আপনি ওটা বিক্রি করে দিন, টাকাটা কানু টেনুর প্রয়োজনে লাগুক। আপনার ছেলেরও তাই মত। এখানে শ্রীমান শ্রীমতীরা সকলে কুশলে আছেন।
অফিসের কাজকর্মের চাপে আপনার ছেলে একটুও সময় পান না। তিনি পরে সময় করে চিঠি লিখবেন, পত্রপাঠ, আপনি পালঙ্কখানা বিক্রি করবার ব্যবস্থা করবেন, নিয়মিত চিঠিপত্র লিখবেন। আপনি আমাদের ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করবেন। ইতি আপনার স্নেহের অসীমা। সুরেন আলাদা চিঠি দেয়নি। স্ত্রীর চিঠির কোনায় এক লাইনে একটু সুপারিশ করেছে, আমার মনে হয় অসীমার প্রস্তাবে আপনার কোনো আপত্তি থাকতে পারে না। না, আপত্তি কিসের? কিছুতেই আমার আপত্তি নাই। তবু যা খুশি তাই কর, যা ইচ্ছা তাই কর। বলতে বলতে চিঠিটা সজোরে দূরে ছুঁড়ে ফেলে দিলেন রাজমোহন। চড়া গলায় চাকরকে হুকুম করলেন, কাউলা, পুবের ঘরখানা খুইলা পালংখানা বাইর কইরা আন দেহি। ও জিনিস আর আমি ঘরে রাখুম না, ও পালং আমি আদারে ফেলাই দেব। তার বাপের বাড়ি সব জিনিস কুড়াইয়া তো নিয়াই গেছে, থাকবার মধ্যে আছে ওই পালং খান। ও জিনিস আর রাখবো না। আর এক মেড়াকান্ত বউয়ের গোলাম, তিনি আবার লিখেছেন আপনার আপত্তি থাকা উচিত নয়। না না, আমার কোনো আপত্তি নেই। ও পালং আমার ঘর থেকে না সরাইয়া আমি অন্য জল মুখে দিব না। যা, পালং খুইলা নিয়ে আয়। কালু বাধা দিয়া বলিল, ধালাকাত্তা শোনেন। রাজমোহন বলিলেন, না না, আর শোনা শুনি নাই। কাউলা, আমার যে কথা সেই কাজ। ও পালং ভৈরা আমি পেশাব করি। ও জিনিস আমার বাড়ি থেকে দূর কইরা না ফেলাইলে আমার মনে জ্বালা মিটবো না। কাউলা, আমার বুকের আগুন নেববে না। এগিয়ে গিয়ে রাজমোহন বাইরে থেকে ধাক্কা দিয়ে সশব্দে পুবের ঘরের দরজা খুলে ভিতরে ঢুকলেন। সেই ঘরে থাকত সুরেন আর তার স্ত্রী অসীমা। 1 বছর আগেও সুরেন ছুটিতে এসে সপরিবারে এই ঘরে বাস করে গেছে। পালঙ্কখানা দক্ষিণের 2টি বড় বড় জানালা ঘেঁষে এখনো পাতা রয়েছে। গদিটাকে পুরো চট দিয়ে ভালো করে ঢেকে রেখেছেন রাজমোহন। রোজ একবার করে এসে দেখেন উইয়ে ইঁদুরে কাটল কিনা। রোজ একবার করে কাঁধের গামছা দিয়ে পালঙ্কের ধুলা মোছেন। পূর্ব দিকের বেড়ায় সুরেন আর অসীমার বাঁধানো ফটো, উত্তরের দিকে ধানের গোলা আর স্তূপীকৃত শুকনো সাদা পাট। রাজমোহনের পিছনে পিছনে মকবুলও এসে দৌড়ের কাছে দাঁড়ালো। রাজমোহন বললেন, আয় ঘরে আয় মকবুল, পালংখানা খুইলা নিয়া যা। মকবুল বলল, এ পালং সত্যি আপনি বিক্রি করবেন ধলাকর্তা? হ্যাঁ, নগদ টাকা পাইলে আইজি আমি এই জিনিস বিক্রি কইরা দিব। বিক্রি কইরা আইজি মানি অর্ডার করব কলকাতায়। মকবুল ঘরের ভিতর ঢুকলো। এই ঘরে খাওয়ার জল নেই, ঠাকুর দেবতার আসন নেই। কামলা কিষান সবাই এই ঘরে আজকাল ঢোকে। ঘরে এসে লুব্ধ দৃষ্টিতে পালঙ্কখানার দিকে তাকালো মকবুল। ভারী শৌখিন দামি জিনিস, আগা গোড়া সেগুন কাঠের তৈরি। চারিদিকে 4টি পায়ায় বড় বড় বাঘের থাবা। হাতখানেক চওড়া বাতায় ভারী সুন্দর নকশার কাজ। উপরে লতা, নিচে লতা, মাঝখানে সুদীর্ঘ ছোট ছোট হাতির শাড়ি। মকবুল আবার জিজ্ঞাসা করল, পালং খান আপনি সত্যি বিক্রি করবেন ধলাকর্তা? তাও বউ ঠাউরেন যেরম খোটা দিয়া লিখছেন, তাতে আপনার মতো মানি লোকের এ জিনিস রাখা উচিত না। তা এক কাজ করেন ধলাকর্তা, জিনিসটা আপনি আমারে দিয়া দেন। রাজমোহন মকবুলের দিকে তাকালেন। তরে মকবুল বলল, হা ধলাকর্তা, আমি মাগনা নেব না, সাধ্য মতো দাম দিয়া নেব। জিনিসটা তো আপনি আদারে ফেলাইয়া দিতে চাইছিলেন, তা আদারে দেওনো যা, আমারে দেওনো তাই। আমারেই দেয়া দেন জিনিসটা। রাজমোহনের আক্রোশ তখনও মেটে নাই। মনে মনে ভাবলেন, কথাটা মন্দ নয়, মকবুলের ঘরেই এই জিনিস যাওয়া উচিত। যে রকমের মেয়ে তার পুতের বউ,
আর যেরকম ছোট তার প্রবৃত্তি, তাতে তার বাপের বাড়ির জিনিসের এই গতি হওয়াই ভালো। মকবুলের দিকে তাকালেন রাজমোহন। পারবি? আজই নগদ টাকা দিয়া নিতে পারবি এ জিনিস? আইজি এই মুহূর্তেই আমার ঘর পরিষ্কার কইরা দিতে পারবি? মকবুল বলল, পারবো কর্তা, আমি বাড়ি গুনা টাকা নিয়ে আইলাম বুইলা, আপনি পালং খোলেন ততক্ষণ। মকবুল শেখের বাড়ি কাছেই। রাজমোহনদের বাড়ির দক্ষিণ দিকে ছোট একটা জংলা পোড়ো ভিটে, তার দক্ষিণে সরু একটা খাল। অন্য সময় শুকনো খটখট করে, এখন বর্ষার জলে ভরে উঠেছে। সেই খালের ওপারে মকবুলদের বাড়ি। জংলা ভিটায় একটা আম গাছের সঙ্গে আর মকবুলদের একটা তেঁতুল গাছের গোড়ায় বাঁধা বাঁশের শেকো। পায়ের নিচে এক বাঁশ আর ধরবার জন্য উঁচু করে বাঁধা আর একটা বাঁশ। এই সাঁকোর উপর দিয়ে উৎসাহে প্রায় ছুটেই গেল মকবুল। তেঁতুল গাছের নিচে ছোট একখানা ঘর, ওপরে পুরনো করগেটের টিনের চাল। জায়গায় জায়গায় মরচে ধরেছে। বেড়াগুলির খান কয়েক বাঁশের বাখারি দিয়ে তৈরি, সামনের খান দুই পাকাটি। বাড়ির ভিত বর্ষার জলে ঠিক ঠিক করছে। মাটি খুঁড়ে গোটা কয়েক কেঁচো আশ্রয় নেওয়ার চেষ্টা করছে ভিতরে। সামনে ভিজে স্যাঁতস্যাঁতে ছোট্ট একটু উঠোন। খালের জল বাড়ির উপরে উঠি উঠি করছে, এখনো ওঠেনি। উঠোনে বসে 21-22 বছরের নীল রঙের একখানা জোলাকি শাড়ি পরা ফর্সাপানা একটি বউ শাপলা কুটছিল। খানিক দূরে শাপলার ফুল নিয়ে খেলা করছে 4-5 বছরের উলঙ্গ রোগা রোগা দুটি ছেলে মেয়ে। কোমরে একটা করে ফুটো পয়সার সঙ্গে এক গাছি করে কালো তাগা বাঁধা। দেহের আর কোথাও কিছু নেই। উঠোনের পূব দিকে পাকাটি শুকোতে দেওয়া হয়েছে, তাতে জ্বালানি হবে, ঘরের বেড়া হবে। সেই পাকাটির আড়ালে একটা রোগা হাড় বের করা গরু খড় চিবুচ্ছে আর লেজ নাড়ছে। রুদ্ধশ্বাসে মকবুল এসে স্ত্রীর সামনে দাঁড়ালো। ফতি, ফতি ওঠ, শিগগির উঠা টেহা বাইর কর। ফতেমা আঁচলখানা মাথায় তুলিয়া দিয়া কালো বড় বড় দুটি চোখ মেলে সবিস্ময়ে স্বামীর দিকে তাকালো। এ তুমি কি কও? কাল লাগাল তাহা পামু কই? মকবুল মুচকি হেসে বলল, পাবি আনে, পাবি আনে। তারপর নিজেই টাকার সন্ধান দিল। পাট বেচে, গাছ বেচে, গাইয়ের দুধ বেচে একটি একটি করে সঞ্চয় করেছে সেই টাকা। স্ত্রীকে সেই টাকা বের করে দিতে অনুরোধ করল মকবুল, কিন্তু ফতেমা কিছুতেই উঠতে চায় না, কেবলই ইতস্তত করে। স্বামীর দিকে তাকিয়ে পরম অনিচ্ছুক ভঙ্গিতে বলল, সেই টাহা দিয়া তুমি না গাই কেনবা, সেই টাহা দিয়া তুমি না ঘর সারাবা, সেই টাহায় তুমি না আমারে গয়না গড়াইয়া দিবা কইছিলা, ও টাহা আমি দিমু না, আমারে মায়েরা ফেলাইলেও দিমু না। মকবুল হেসে বলল, আরে গয়না তো আনতেছি ঘরে, কেবল তোর গয়না না বউ, আমারও গয়না, দুজনে মিলা একসঙ্গে পড়ুম। কি চমৎকার পালং রে ফতি, তুই তোর বাপের জন্মেও দেখিস নাই, আমিও না। সবিস্তারে মকবুল পালঙ্কের বর্ণনা দিল। ধলাকর্তা রাগ করে পালঙ্কখানা সস্তায় বেচে দিচ্ছেন। এই সুযোগ হাতছাড়া করা সঙ্গত হবে না। বেশি দেরি করলে হয়তো ধলাকর্তা রাগ করে আসবে, হয়তো অন্য কারো হাতে গিয়ে পড়বে জিনিসটা। তখন মকবুলের আর আফসোসের সীমা থাকবে না। এর আগে হিন্দুরা কত খাট, চেয়ার, টেবিল, আলমারি, বাসন বাটি বিক্রি করে গেছে। জলের দামে কিনেছে মুন্সিরা, কাজীরা কিনেছে, শিকদারেরা কিনেছে। মকবুল একটা জিনিসও ছুঁতে পারেনি, একটা পয়সাও তার হাতে ছিল না তখন। কিন্তু এখন যখন সুযোগ হাতের কাছে এসেছে, এই সুযোগ মোটেই হাতছাড়া করা সঙ্গত হবে না। একটা জিনিসের মতো জিনিস অন্তত থাকুক মকবুলের ঘরে। ফতেমা নরম হয়ে বলল, কিন্তু জিনিস যে রাখবা মিয়া,
তোমার সে ঘর কই? এই ভাঙা ঘরে রাজা বাদশাদের পালঙ্ক মানায় নাকি? মকবুল হেসে বলল, মানাবে ফতেমা, মানাবে। এই কুইরা ঘরে আমার বেগম জান, আমার দিল জানেরে মানাইতেছে না। দুই আঙুল দিয়ে স্ত্রীর থুতনি উঁচু করে ধরল মকবুল। আমার এই ভাঙা ঘর রাঙা হইয়া রয়েছে না তার রোশনাইতে। এই ঘরে তোরে যদি মানায় তাইলে পালংও মানাবে। ঘরের ভিতরে গিয়ে বাঁশের চোঙাটা মেঝের উপর উপুর করে ফেলল মকবুল। নোটে আর রেজগিতে মিলিয়ে 52 টাকা 10.5 আনা। খুচরো টাকাটা স্ত্রীকে ফিরিয়ে দিয়ে 50 টাকা নিয়ে ফের সেই সাঁকোর উপর দিয়া ছুটল মকবুল। জংলা পোড়ো ভিটেই পাড়ার ইয়াকুব চৌকিদার মাছ ধরবার দোয়াইর তৈরি করার জন্য বুনো লতা খুঁজে বেড়াচ্ছে। সে মকবুলকে ছুটতে ছুটতে যেতে দেখে বলল, অমন ঘোড়া দাবড়াইয়া চইললে কই মিয়া? মকবুল বলল, আরে ভাই চৌকিদার নাকি? আইসো আইসো, তোমার দিয়া কাম আছে, আমার কথা আছে। তোমার দোয়াইর আমি বানাইয়া দিব নে, তুমি আইসো। চৌকিদারের হাত ধরে টানতে টানতে নিয়ে চলল মকবুল। রাজমোহন ততক্ষণ পালঙ্কখানা খুলে উঠোনে নামিয়েছেন। মকবুল তার পায়ের কাছে 50টি টাকা রেখে দিয়ে বলল, এই নেন কর্তা। রাজমোহন বললেন, টাকা টাকা দিয়া কি হবে? এ পালং তুই এমনি নিয়া যা, নিয়া খালের জলে ভাসাইয়া দে গিয়া। এ জিনিস আমি আর ঘরে রাখুন না। মকবুল বলল, এমনি নিতাম ভালো কর্তা, আপনার কাছ থেকে চাইয়াই নিতাম, কিন্তু এ তো আপনার জিনিস না, থাইরেনের বাপের বাড়ির জিনিস। তাহা আপনি থাইরেনে পাঠাইয়া দিবেন। একটা বিষাক্ত তীর যেন বিঁধল রাজমোহনের বুকে। ঠিক ঠিক, এই পালঙ্ক তো তার নয়, এ তার পুত্রবধূর বাপের বাড়ির জিনিস। এতে রাজমোহনের কোনো অধিকার নেই। সে কথা অসীমা তো স্পষ্টই লিখেছে। ঘুরিয়ে ফিরিয়ে সারা চিঠিখানা ধরেই ওই একই কথা জানিয়েছে সে। দোয়াতের বিষ, তার অন্তরের বিষ কলমের ডগায় তুলে তুলে সারা চিঠি ভরে ছিটিয়ে দিয়েছে। রাজমোহন চেঁচিয়ে বললেন, তাই দেব, তাই দেব। টাকায় যখন এত খাই হারামজাদির, টাকাই পাঠাইয়া দেব তারে। তুই এ জিনিস আমার চোখের সুমুখ থেকে সরাইয়া নিয়া যা মকবুল, সরাইয়া নিয়া যা। কত পালং না, খাট না, আমার সীতার কাঠ। তুই সরাইয়া নিয়া যা, যা যা। ইয়াকুব চৌকিদারের সাহায্যে পালঙ্কখানার সঙ্গে সঙ্গে নিয়ে পালালো মকবুল। এবার আর সাঁকোতে নয়, তার ডিঙি নৌকায় পার করে নিল। ভারী ভারী পায়াগুলি ডাঙায় নামাতে নামাতে ইয়াকুব বলল, তুমি ভারী জিতা গেলা মিয়া ভাই। এই পালংয়ের দাম 200 টাকার 1 পয়সাও কম হবে না, এই তোমারে আমি কইয়া দিলাম। কথাটা মকবুল এড়িয়ে গিয়ে বলল, শালার বুইরা কি বসা চকিদার, মানুষ নয় জখ জখ, জখের ধনের মতো সব আগলাইয়া রইছে। এত হিন্দু চইলা গেল, ও বুড়ারা জাওনের নাম নাই। ওয়ার জ্বালায় একটা ফল পাকড়া শোবারও জো নাই, একটি জ্বালানি কুটা শোয়ারও জো নাই। অমনি ধাইয়া আসবে মারতে। আরে চোখ বজলে খাবো তো আমরাই, থাকবো তো আমরাই। সুরেন ভুইয়া ফের আবার থাকতে আসবো নাকি ওই বাড়িতে? সাইরা দাও মনে। ইয়াকুব বলল, তা ঠিক, পাকিস্তানে সে আর সাহস কইরা আসতে পারবে না, গেছে তো গেছেই। মকবুল বলল, বুইরার বাড়ি আমি খাস পাকিস্তান বানামু। আমার পোলা পান ওর ওই শান বান্ধানো ঘরের ভেতর দিয়া নইরা সইরা বেড়াবে। আমি জিতছি, তুমি কইলা মিয়া ভাই, কিন্তু আমার তো মনে হয় আমি ঠইগা গেলাম। এই খাটখানা আমি এমনি পাইতাম, কাইরা নিতাম বুইরার কাছ থেকে। তারপর কি একটু চিন্তা করে মকবুল বলল, না ভাই, ওরা কথার কথা, কাইরা নেওয়ার চাইতে দাম দিয়ে নেওয়া অনেক ভালো। জিনিসটা নিজের হয়, কেউ কোনো কথা কইতে পারবে না। কি কও মিয়া ভাই,
সাসা কথা কইলাম কিনা, না মিশা কথা কইলাম? ইয়াকুব ঘাড় নেড়ে বলল, হা হা, ঠিকই কইছ। ঘণ্টাখানেকের মধ্যে খবরটা পাড়া ভরে ছড়িয়ে পড়ল। রাজমোহন তার দামি পালঙ্কখানা জলের দামে বিক্রি করে দিয়েছে। যে ধলাকর্তা ভিটের একটা বাঁশ বেচে না, গাছ বেচে না, একগাছা খড় বিক্রি করতে পর্যন্ত যার সম্মানে বাঁধে, তিনি অমন শৌখিন সুন্দর একখানা পালঙ্ক কিনা মাত্র 50 টাকায় ছেড়ে দিয়েছেন। শরৎশীল, মুরারি মণ্ডল, গেদু মুন্সি, ছদন মৃধা, পাড়াপড়শিরা সবাই এসে ভিড় করে দাঁড়ালো। শরৎ বলল, ধলা কর্তা, আপনার কি মতিস্থান হয়েছে? অমন জিনিসখান আপনি মোটে 50 টাকায় বেচা ফেললেন, আমারে দিলে তো 150 টাকা দিতাম। গেদু মুন্সি বলল, আরে থেও ফেলাইয়া তোমার 150? ও জিনিস আমি 250 টাকা দিয়া নিতাম ধলাকর্তা, আমারে কইলেন না কেন? রাজমোহন চটে উঠে বললেন, তোমরা যাও যাও যাও, চইলা যাও, আমারে বিরক্ত কইরো না। ও জিনিস আমি বিক্রি করি নাই, বিলাইয়া দিছি, ফেলাইয়া দিছি, তোমরা চইলা যাও। কিন্তু চলে যাওয়ার আগে ছদন মৃধা অনুনয় করে বলে গেল, ধলা কর্তা, আলমারি, চেয়ার, টেবিল, সিন্দুক যদি ফের কোনো জিনিস বিক্রি করেন ধলা কর্তা, আমারে কবেন, আমারে আগে জানাবেন। আমি নগদ টেহা ন্যায্য দাম দিয়া জিনিস নেব, ঠগাইয়া নেব না। ছদন মৃধার অবস্থা পাড়ার মধ্যে সবচেয়ে ভালো। পাটের কারবার করে সে বেশ কিছু জমিয়েছে, মাঠেও প্রায় 100 বিঘা খামার। ছদন মুসলমানদের মধ্যে মানি গুনিল, কিন্তু রাজমোহন তার পিছনে পিছনে প্রায় ধেয়ে গেলেন। তুমি সহিলা যাও মির্ধা, তুমি নামও আমার বাড়ি থিক্কা, আমি মইরা গেলে আইসো ভোগ দখল কইর, কিন্তু যতক্ষণ বাইসা আছি আমি আমার বাড়ির একখান জিনিসও বিক্রি করুম না, বেশিও নাই, বেচবও না। রাজমোহনের মূর্তি দেখে সবাই সামনে থেকে সরে পালালো। নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, ধলাকর্তার এবার সিট হয়েছে মাথায়, হবে না, ছেলের বউ নাতি নাতনিদের ছেড়ে একা এই শূন্য পুরীতে থাকে, তার মাথা খারাপ হবে না? সকলে চলে যাওয়ার পর রাজমোহন কিছুক্ষণ নিজের মনেই গুম হয়ে রইলেন। ঠকেছেন, তিনি ঠকেছেন, তাতে কোনো সন্দেহ নেই। ঝোঁকের মাথায় জেদের বশে তিনি নিজের সর্বনাশ করেছেন। চোরের উপর রাগ করে মাটিতে ভাত খেয়েছেন, মাটি খেয়েছেন। খানিকক্ষণ চুপ করে চাকরকে ডেকে বললেন, কাউলা, নৌকা খোল, আমি কুমারপুর যাব। সোনারপুর থেকে মাইল 1.5 দূরে কুমারপুরগঞ্জ। সেখানকার রেজিস্ট্রি অফিসে কাজ করেন রাজমোহন, দলিল লেখেন। আজকাল লিখতে ভারী কষ্ট হয়, হাত কাঁপে, অক্ষরগুলি অস্পষ্ট, এমনকি অপাঠ্য হয়ে ওঠে। লোকে আর তাকে দিয়ে কাজ করাতে চায় না, কিন্তু কাজ তার না করলে চলে না। কাজের জায়গায় তার রোজ একবার করে আসা চাই। কাজের আশায় অফিস ঘরের বারান্দায় খানিকটা সময় কাটিয়ে আসা চাই। সবাই বলে, হার কেন ধলাকর্তা, এখন বয়স হইছে, এখন এইসব ছাইরা দেন, এখন আর এত কষ্ট করেন কেন? রাজমোহন জবাব দেন, না করলে যে ভাত হজম হয় না হরবিলাস, না কইরা দেখছি, হজম হয় না, ঘুম হয় না, অস্বস্তি লাগে। নৌকায় যাওয়ার আগে কালু বলল, ধলাকর্তা, নাইয়া খাইয়া নিলেন না? রাজমোহন জবাব দিলেন, না, আজার নাওয়া খাওয়া লাগবো না, তুই তো পান্তা ভাত খাইয়া নিছিস, তাতে হবে। হঠাৎ আবেগরুদ্ধ স্বরে রাজমোহন বলে উঠলেন, কাউলা, কাউলা, এ আমি কি করলাম? আমি হাতে কইরা মাটি খাইলাম, মাটি। ও কাউলা, আমি তো আপনারে বারবার না করলাম কর্তা। বলতে বলতে কালু একটু থেমে গিয়ে বৃদ্ধ প্রভুর মুখের দিকে নির্বাক অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর আস্তে আস্তে বলল, চলেন ধলাকর্তা। ধলাকর্তা, ধলাকর্তাই বটে।
যৌবনে পাড়ার মধ্যে গাঁয়ের মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুপুরুষ ছিলেন রাজমোহন। দীর্ঘকায় চেহারা, উজ্জ্বল গৌর গায়ের রং, উন্নত নাক, প্রশস্ত কপাল আর আয়ত চোখ। দেখলে রাজপুত্র বলে মনে হতো। এই 65 বছর বয়সে সেই জৌলুস আর নেই। দেহ সামনের দিকে ঝুঁকে পড়েছে, কুঁচকে গেছে গায়ের চামড়া, রং নিষ্প্রভ হয়েছে। সুন্দর সুগঠিত দাঁতগুলি একটি কি দুটি মাত্র অবশিষ্ট আছে, কিন্তু আর একদিক থেকে রাজমোহন ধলাকর্তা হয়েছেন। এই কয়েক বছরে তার মাথার চুল সব পেকে সাদা হয়ে গেছে, ভ্রু সাদা হয়েছে, গোঁফ সাদা হয়েছে, বুকের উপর এক রাশ লোম পাটের বগির মতো সাদা ধপধপ করছে। কালু চাকর বলল, ধলাকর্তা নাই ওঠেন? হঠি। কাঁধে ময়লা লং ক্লথের পাঞ্জাবি, হাতে পুরনো ছেঁড়া চটি, বগলে তালি দেওয়া ছাতা, আর লাঠিখানা চেপে ভারাক্রান্ত হৃদয়ে উঠে বসলেন রাজমোহন। খাল ছেড়ে নৌকো কুমার নদীতে গিয়ে পড়ল। রাত্রে ফিরে এসে হ্যারিকেন হাতে প্রথমেই পুবের ঘরখানায় ঢুকলেন রাজমোহন। ঘরের অর্ধেক খালি হয়ে গেছে। ঘরের দিকে আর চাওয়া যায় না। চোখ ফিরিয়ে নিয়ে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এলেন রাজমোহন। কিন্তু সেই খালি ঘর যেন পিছনে পিছনে ছুটে এলো। খালি ঘর যেন বুকের মধ্যে এসে বাসা বেঁধেছে, বুক খালি করে দিয়েছে। উত্তরের ঘরে, নিজের শোবার ঘরের দিকে ঢুকলেন রাজমোহন। কাপড় ছাড়লেন, হাত মুখ ধুয়ে আহ্নিকে বসলেন, কিন্তু মন বসল না। পুবের ঘরের সেই খালি জায়গাটা চোখের সামনে ভেসে উঠল। ইষ্ট মন্ত্রের বদলে পালঙ্কখানাকেই বারবার মনে পড়তে লাগলো। হঠাৎ বুকের মধ্যে এক অসীম শূন্যতা বোধ করলেন রাজমোহন। তার কেউ নেই। 10 বছর আগে মরে যাওয়া স্ত্রী সরলার মুখ মনে পড়ল। প্রবাসী পুত্র পুত্রবধূ নাতি নাতনিদের বিচ্ছেদের দুঃখের কথা মনে পড়ল। কেউ যেন তার থেকেও নেই। সংসারের সব সরে গেছে, সব চলে গেছে, সব ভুলে গেছে রাজমোহনকে। তিনি একা এই শূন্য পুরীতে, এই শূন্য সংসারে তিনি নিতান্তই নিঃসঙ্গ। পরদিন সকালে উঠে তিনি প্রথমে কালুকে নিয়ে মকবুলকে ডেকে পাঠালেন। মকবুল এলো না। কালুকে বলল, তার এখন মেলা কাজ, পরে সময় মতো ধলাকর্তার সাথে দেখা করবে। রাজমোহন অবশিষ্ট দাঁতগুলি কিড়মিড় করে বললেন, হারামজাদা আস্পর্দা দেখ, আমি ডাকলাম, বলে কিনা কাজ আছে, কাজ আমি ওর বাইর করে দেব। কালু সান্ত্বনা দিয়ে বলল, কি করবেন ধলাকর্তা? এখন ওয়াগো দিনকাল, ওয়াগোই রাজত্ব। বড়া বাসে চাইয়া সিটা কোনসি তেজ বেশি। রাজমোহন বললেন, তারপর খানিক বাদে নিজেই চললেন মকবুলদের বাড়ির দিকে। ভালো করে হাঁটতে পারেন না। বাতে বাঁ পাটা প্রায় অকেজো হয়ে গেছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয়। জল জঙ্গল ভেঙে সেই বাঁশের সাঁকো পার হয়ে রাজমোহন মকবুলদের উঠোনে এসে দাঁড়ালেন। কি করতেছিস মকবুল? দুধের যোগান দিয়ে এসে বারান্দায় বসে স্ত্রীকে নিয়ে গরু দড়ি পাকাচ্ছিল মকবুল। রাজমোহনের গলার শব্দ শুনে ফতেমা তাড়াতাড়ি ঘরের মধ্যে চলে গেল। মকবুল বলল, আসেন ধলাকর্তা, আসেন। কিন্তু আমন্ত্রণের মধ্যে তেমন আন্তরিকতা ফুটে উঠল না। অবশ্য উঠে দাঁড়িয়ে নিজেই জল চৌকিখানা রাজমোহনের দিকে ছেড়ে দিল মকবুল। বলল, বসেন ধলাকর্তা। তারপর কি মনে কইরা? আমি তো যাইতামই, আপনি কষ্ট কইরা আইলেন কেন আবার?
আইলাম তগ দেখতে কেমন আসিস, খোঁজ নিতে। তা ঘরখানা তো ভালোই উঠাইছিস, সাওয়াল পান নিয়া থাকবার মতো বড়ও হইছে। তা পুরনো টিন দিছিস কেন, বদলাইয়া নতুন টিন দে। কথার ফাঁকে একবার আর চোখে মকবুলের ঘরের মধ্যে তাকালেন রাজমোহন। পালঙ্কখানা কালই পেতে ফেলেছে মকবুল। ওর সমস্ত ঘরখানা প্রায় জুড়ে গেছে। উঁচু পালঙ্কের নিচে হাঁড়ি পাতিল ফতেমার গৃহস্থালী, উপরে গদি নেই। গদি মকবুলকে দেননি রাজমোহন, তার বদলে একটা মাদুর আর ছেঁড়া ময়লা কাঁথা বিছিয়েছে ফতেমা। একদিকে ওয়ারহীন তেল চিটচিটা গোটা 2 বালিশ, যেন চিতা থেকে কেউ তুলে নিয়ে এসেছে। তার পালঙ্কের কি দশা করেছে এরা, এ দৃশ্য দেখা যায় না। চোখ ফিরিয়ে নিয়ে আগের কথায় ফিরে গেলেন রাজমোহন। বললেন, টিন বদলাইয়া ফেলা, নইলে চাল নষ্ট হইয়া যাইবে যে, জল পইড়া ঘর নষ্ট হইয়া যাইবে। মকবুল বলল, বদলাবো তো ধলা কর্তা, কিন্তু টাহা কই? মনে কতই তো স্বাদ, একটা গাই কিনবো, ভালো একখান নাও কিনবো, কিন্তু টাহা কই? রাজমোহন গলা নামিয়ে বললেন, টাকা তো আর আমি নিয়ে আইছি। মকবুল চোখ তুলে তাকালো। কি 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 কইলেন? হায়, আয়, তোর সাথে আমার কথা আছে, বুঝাইয়া কই। চৌকি ছেড়ে উঠোনে নেমে দাঁড়ালেন রাজমোহন, কিন্তু মকবুল উঠতে চায় না। বলল, কন কর্তা, যা কবার এইখানেই কন, কেউ এইখানে নাই। রাজমোহন সে কথা শুনলেন না। ওর হাত ধরে প্রায় টানতে টানতে আড়ালে নিয়ে গেলেন। চারিদিকে জল জঙ্গল, 3 দিকে খাল, একদিকে নদী। আশেপাশে দূরে দূরে আরও অনেক মুসলমানদের বাড়ি। কোনোটিতে জল উঠেছে, আর কোনো বাড়ি জলের উপরে জেগে রয়েছে। এক একটি বাড়ি যেন এক একটি দ্বীপ। পূর্ব দক্ষিণ কোণে ছোট একটা বাঁশের ঝাড়, সেখানে এসে দাঁড়ালেন রাজমোহন। মকবুল বলল, ব্যাপার কি ধলা কর্তা, কি কবেন, কইয়া ফেলেন। রাজমোহন ট্যাঁক থেকে মকবুলের দেওয়া কালকের সেই নোটগুলি বের করলেন, সেই সঙ্গে আরও একখানা নতুন 5 টাকার নোট। মকবুলের দিকে টাকাগুলি বাড়িয়ে দিয়ে বললেন, গয়না নে, মোট 55 টাকা আছে। 5 টাকা তোর ছাওয়াল মায়ারে আমি মিষ্টি খাইতে দিলাম। রাজমোহনের বক্তব্যটা যে কি তা মকবুল অনেক আগেই টের পেয়েছে। খানিকক্ষণ স্থির দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে রইল মকবুল। চোখ দুটো ভালো নয় মকবুলের, কেমন যেন লালচে লালচে। একটু পিছিয়ে গেলেন রাজমোহন। 30-32 বছরের জোয়ান পুরুষ, গায়ের রং ঘোর কালো, যেন আস্ত একটি গাব গাছ। মাথায় তাঁর চেয়ে লম্বা, খুব চওড়া নয়, কিন্তু শক্ত চোয়াড়ে চোয়াড়ে হাত পা। মাথায় ঝাঁকড়া কালো চুল, মুখে আবার শখ করে চাপ দাড়ি রেখেছে মকবুল। তাতে ঠিক একটা জন্তুর মতো দেখতে হয়েছে তাকে। রাজমোহনকে পিছিয়ে যেতে দেখে মকবুল একটু হাসল। ডরাইলেন নাকি ধলা কর্তা? ডরবেন না, শত হইলেও আপনি বুড়া, এ মুলুকের মানি গুণী মানুষ, আপনারে কি আমি অপমান করতে পারি? কিন্তু ও টাকা আপনি ফিরায় নিয়ে যান। আমার সাওয়াল মাইয়া মিষ্টি খায় না, খাইলে ত্যাগো পেটে কিরমি হয়, পেট কামড়ায়। আপনি বাড়ি যান ধলা কর্তা, খাট আমি ফেরত দিমু না। অপমানে রাজমোহনের মুখখানা আরক্ত হয়ে উঠল, ক্রমশ কান দুটো পুড়ে যেতে লাগলো। টাকাগুলি ট্যাঁকে ফের গুজে রাখতে রাখতে রাজমোহন বললেন, আচ্ছা, কিন্তু কথাটা মনে রাখো মকবুল শেখ, মনে রাখো। পাকিস্তান পাইছো বইলা যে সকলে লাট হইয়া গেছো তা ভাইব না, ভাইব না যে 1 মাসে শীত যাইব। রাজমোহন চলে গেলে ফতেমা ঘর থেকে বেরিয়ে এসে ভয় ভয় বলল, হয়েছে কি,
ধলাকর্তা এমন রাগারাগি করলেন কেন? আর কেন, খাট বিক্রি কইরা আবার খাট ফেরত নিতে আইছেন, টাকা সাদাসাদি করতে আইছেন। কাণ্ড দেখো। তা তুমি কি কইলা? মকবুল হেসে বলল, পায়ে দইরা কইলাম, ধলাকর্তা যদি পছন্দ হয় পালঙ্কের বদলে আমার বিবিরে নিয়ে যায়। ফতেমা লজ্জিত হয়ে বলল, বুড়া মানুষটি তুমি অমন কথা কইতে পারলা? শরম করলো না? মকবুল মুখ টিপে টিপে হাসতে লাগলো। ফতেমা এবার বুঝতে পারলো মকবুল তাকে খ্যাপাবার জন্যই এইসব বলছে। ধলাকর্তার সঙ্গে তার মোটেই এই ধরনের কথাবার্তা হয়নি। ফতেমা এবার বলল, কিন্তু মায়া মানুষই যদি সব মিয়া, মায়া মানুষ থাকলে যদি তোমাকে আর কিছুই না লাগে, তাহলে পালং পালং কইরা তুমি অস্থির হইছো কেন? দিয়াই দাও না কেন ধলাকর্তারে? ওই মানুষ তো সোজা না, ভালো না করতে পারেন, মন্দ কইলে ঠেকায় কেডা? সাওয়াল পান লইয়া ঘর করি, যাই কও আমার কিন্তু বুকের মধ্যে কাঁপে। মকবুল স্ত্রীর দিকে তাকিয়ে বলল, কাপুক বিবি কাপুক, তোমাগো বুক কাঁপবার জন্যই হইছে, কাঁপলেই সুন্দর ঠেকে। আঁচলটা বুঝি একটু সরে গিয়েছিল। ফতেমা তাড়াতাড়ি বুকের উপর থেকে ভালো করে টেনে দিয়ে একটু সরে দাঁড়িয়ে লজ্জিতভাবে বলল, তোমার সাথে কথা কবার জো নাই। আর ওই দুইটা চোখ তো না যেন। উপমাটা হঠাৎ ফতেমার মুখে জোগালো না, কিন্তু মকবুল ওর কথার ভাব বুঝতে পেরে হেসে বলল, পুরুষ মানুষের চোখ, জোয়ান মানুষের চোখ ওইরমই হয় বিবি। এ তো আর ধলাকর্তার সানি পড়া চোখ না, এ চোখের ধরনই আলাদা। দুনিয়ায় অন্যায় অবিচার দেখলে রাঙা হয়, আর দুনিয়ার সুন্দর জিনিস দেখলেও এ চোখে রং ধরে। 2 দিন বাদে সন্ধ্যার পরে রাজমোহনের বাড়িতে ডাক পড়ল মকবুলের। উত্তর ঘরের চওড়া বারান্দার পাশাপাশি 2টি শতরঞ্চি পাতা, একটি মুসলমানদের জন্য আরেকটি হিন্দুদের। মাঝখানে তামাকের ডিবা, আগুন, মালসা, গুটি 3 ছোট বড় হুঁকো, 2টি হিন্দুর, একটি মুসলমানের। পাড়ায় বর্ণ হিন্দু বলতে আর কেউ নেই, যারা আছে তারা সবাই কৃষ্ণবর্ণ। শরৎশীল, মুরারি মণ্ডল, ফটিক কর্মকার, নিবারণ রজক এরা সকলেই রাজমোহনের অনুগৃহীত। অনেক সময় অনেক উপকার পেয়েছে। আর মুসলমানদের দলে আছে ছদন মৃধা, বদন শিকদার, গেদু মুন্সি। মকবুল এসে দাঁড়াবার সঙ্গে সঙ্গে গেদু মুন্সি মুরুব্বির সুরে বলল, কাজটা তুমি ভালো করো নাই শেখের পো। দেশ ছাইরা সব হিন্দু মশাইরা চইলা গেছেন, কিন্তু ধলাকর্তা আমাগো মায়া ছাড়েন নাই। তিনি আমাগো জড়াইয়া ধইরা আছেন। এখনো আমরা তানার জমি চাষি, তানার বাড়িতে বসি, আপদে বিপদে তানারেই ডাকি। তুমি ধলাকর্তার জিনিস ধলাকর্তারে ফিরাইয়া দাও। মকবুল বলল, অমন অন্যায় কথা কবেন না মুন্সি সাহেব। ধলাকর্তা নিজের হাতে তানার খাটখানা ধইরা দিছেন আমারে, নিজের মুখে বিক্রি কইরা দিছেন, তাহা নিছেন আমার থিক্কা। ওই ওই ইয়াকুব চকিদার তার সাক্ষী আছেন। এখন ওই খাট তিনি আর ফেরত নিতে চান কি বইলা? রাজমোহন বড় একখানা জলচৌকিতে গম্ভীরভাবে বসেছিলেন। ডান দিকে একটা হ্যারিকেন জ্বলছে। তার ফিতেটা আরেকটু বাড়িয়ে দিয়ে চড়া গলায় বললেন, টাকা নিছি, ওই পালংয়ের দাম 50 টাকা হয়, তুই কইলেই হইল। মকবুল বলল, তখন আপনি তাই কইছিলেন ধলাকর্তা। তাছাড়া শক্তি বুঝার জিনিসের দাম 50-এর বেশি দেওয়ানের আমার শক্তি নাই, আমি 50 দিয়েই নিছি। শরৎশীল বলল, এ তো আর একটা কথার মতো কথা হইল না মকবুল। তোমার শক্তি নাই, আরেকজনের আছে। তুমি হয় 100 ধলাকর্তারে গুইনা দাও, নইলে পালং নিয়ে আইসো। হিন্দুরা ঘাড় নাড়লেও মুসলমানরা এক কথায় কোনো উচ্চবাচ্য করল না। হাতে হাতে হুঁকো ঘুরতে লাগলো, কিন্তু সমস্যার কোনো মীমাংসাই হলো না। মকবুল স্পষ্টই বলিল, এই যদি আপনাগো বিচার হয়, এই বিচার আমি মানতে পারুম না।
টাকা দিয়া জিনিস কিনা জিনিস আমি ফেরত দিব না। আপনারা দেওয়ানি করেন, ফৌজদারি করেন, যা ইচ্ছা করেন গিয়া। গেদু মুন্সি ধমক দিয়া বলিল, যা যা, ছোট মুখে বড় কথা, বাড়ি গিয়া ভাইবা দেখ গিয়া, বিবির সাথে সলা পরামর্শ কর গিয়া, তারপর কাইল আইসা যা কইবার কইস। মকবুল চলে গেল। গেদু মুন্সি আর ছদন মৃধা রাজমোহনকে প্রবোধ দেওয়ার সুরে বলল, আপনি ভাববেন না ধলাকর্তা, ও অমন গোয়ার গোবিন্দ মানুষ, পাড়ায় কেডাওয়ারে না সেনে, ও কি কাউর কথার বাধ্য? দেখি বুঝাইয়া সুঝাইয়া খাট নিয়া ও যাবে কোথায়? আপনার খাট হজম করবে ওর সাধ্য কি? কিন্তু আপনি ওর আগের মাথায় বড় কাঁচা কাজ কইরা ফেলাইছেন ধলাকর্তা। আপনিও আর আমাগো কথা কওনের মুখ রাখেন নাই। মুন্সি আর মৃধার সঙ্গে আরো সবাই একে একে বিদায় নিল। শরৎ বলিল, সব মিয়াই একজোট হইছে বুঝলেন ধলাকর্তা, তলে তলে সকলেরই সায় আছে, নইলে মকবুল শেখের সাধ্যে কি আপনার মুখের ওপর বলে যে বিচার মানুন না? চুপ কইরা থাকেন ধলাকর্তা, সইরা যায়েন, যখন যেমন তখন তেমন। আপনার তো একখানা খাট, বাড়ি ঘর জমি জোট কত জলের দামে লোকে বিক্কায় দিয়া গেছে, তাতে কি হইছে? তাতে কি তারা মইরা গেছে? মরে নাই তো। আপনি একখানা খাটের জন্য আর মইরা যাবেন না। আপনি ইচ্ছে করলে অমন খাট 5খানা কিনতে পারেন, ঘরে বোঝাই করে রাখতে পারেন, তা আমরা জানি না? যাইন যাইন, ঘরে যাইন, রাত হইয়া গেছে, ঘরে যাইন। আর এক ছিলিম তামাক টেনে শরৎ ছিল বিদায় নিল। হ্যারিকেনটা বড় চোখে লাগছে। আলো নিভিয়ে দিয়ে রাজমোহন অন্ধকারে চুপ করে বসে রইলেন। পূবের ঘরের বারান্দায় মাদুর পেটে কালু এরই মধ্যে ঘুমিয়ে পড়েছে। সারা বাড়ি সারা পাড়াটাই নিস্তব্ধ, কোথাও আর কোনো শব্দ নেই। বড় একা একা রাজমোহন। সমস্ত অপমান তাকে একাই হজম করতে হবে। কোনো উপায় নেই, কোনো উপায় নেই। ভারী অসহায় বোধ করতে লাগলেন রাজমোহন। এই সময় যদি হারামজাদাটা বাড়ি আসতো, যদি এসে তার পাশে দাঁড়াতো, তিনি কত বল পেতেন। কিন্তু সে আর আসবে না। তাকে রাজমোহন আসতে লিখবেনও না। সে যেখানে আছে সেখানেই থাক, বউ ছেলে নিয়ে সুখে থাক। বাপ বেটায় কত মনোমালিন্য হয়, কত ঝগড়া বিবাদ হয়, তাদের মধ্যে তো তা হয়নি। তবুও সে দূরে সরে গেছে। তার শিক্ষা দীক্ষা রুচি প্রবৃত্তির সঙ্গে রাজমোহনের মিল নেই। রাজমোহন যা ভালোবাসেন সে তা বাসে না। যে জমি জায়গা ভিটে মাটি ধান পাট গাছপালা রাজমোহনের কাছে প্রাণের চেয়েও বড়, তার কাছে তা তুচ্ছ, অতি তুচ্ছ। সে দেশ চিনল না, দেশের মানুষ চিনল না। চেনার মধ্যে চিনেছে শুধু চাকরি আর শুকনো একগাদা বই। চোখের পাতা বুঝে মানুষের কথা, মানুষের মানে সে বইয়ের পাতায় খুঁজে বেড়ায়। না, তার সঙ্গে কোনো মিল নেই রাজমোহনের। পাকিস্তান হওয়ার আগেই সে স্থানান্তরী দেশান্তরী হয়েছে। রাজমোহন আর সে এখন দুই ভিন্ন দেশকালের মানুষ। জোলো হাওয়া দিচ্ছে। বাড়ির দক্ষিণ সীমান্তে দেবদারু গাছটার পাতা সেই হাওয়ায় অল্প অল্প নড়ছে। কত বড় হয়েছে দেবদারু গাছটা। রাজমোহন নিজের হাতে পুঁতেছিলেন এই গাছ। ঠিক সুরেনের বয়স এই গাছটার। সুরেনের মতোই রাজমোহনের চোখের সামনে বেড়েছে, কিন্তু তার সম্মুখ থেকে সরে যায়নি। অনেক আপন। হে সত্তরের সাইয়া, তুই আমার অনেক আপন দেবদারু। তোর হিন্দুস্তান পাকিস্তান নাই, লেখাপড়া শিখা তুই পর হইয়া যাস নাই। তুই আমার মতোই ভিটা মাটি আঁকড়াইয়া রইছিস।
তোর মতো আপন আমার কেউ না, সংসারে কেউ না। এই দেবদারু গাছটাকে কত জনে চেয়েছিল, 21 টাকা পর্যন্ত দাম উঠেছিল গাছটার। রাজমোহন দেননি, বলেছেন, আমি কিনি, আমি বেশি না। জীবনে অনেক কিছুই বিক্রি করেননি রাজমোহন, শুধু একটা জিনিস ছাড়া। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল রাজমোহনে। কেন করলেন, কেন বিক্রি করলেন পালঙ্কখানা? হঠাৎ তাঁর একই মতিভ্রম হলো। জিনিসটা আর কি তিনি উদ্ধার করতে পারবেন না? এত জনের এত জায়গা জমি তিনি উদ্ধার করে দিয়েছেন, আর ভুল করে বিক্রি করা নিজের জিনিসটা তিনি উদ্ধার করতে পারবেন না? নিশ্চয়ই পারবেন, তাকে পারতেই হবে। কিন্তু উদ্ধার করা সহজ হলো না। মকবুলকে জব্দ করার কোনো ছিদ্র খুঁজে পেলেন না রাজমোহন। ও তার ভিটাবাড়ির প্রজা নয়, কোনো টাকা কড়ি ধার নেয়নি। একটা মিথ্যা মামলা মোকদ্দমায় ওকে জড়িয়ে নেওয়াও যুক্তিসঙ্গত মনে হলো না। পাকিস্তানের আমলে ওর বিরুদ্ধে সাক্ষী মিলবে না, তাছাড়া মাতব্বর মুসলমানেরা ক্ষেপে উঠবে। বড় রকম কোনো শত্রুতা না করতে পারলেও মকবুলের ছোটোখাটো অনিষ্ট করতে ক্ষান্ত রইলেন না রাজমোহন। ওর কাছ থেকে আধসের করে দুধ রোজ নিতেন, ছেড়ে দিয়ে ওয়াহেদের কাছ থেকে নিতে শুরু করলেন। কামলা কিষান খাটাতে হলে বাড়ির কাছে বলে সবচেয়ে আগে মকবুলকেই ডাকতেন। সেই ডাক বন্ধ হলো। মকবুল জাত চাষি নয়, কারো কোনো বর্গা জমি চাষ করে না, কিন্তু দরকার পড়লে জমিতে মজুরিগিরি করে। পাটের সময় পাট কাটে, পাট ধুয়ে মেলে দেয়, ধানের সময়ও দলের সঙ্গে মিলে ধান কাটতে যায়। যখন শস্যে কোনো কাজ না থাকে, ঘরামিগিরি করে, জ্বালানির জন্য অন্যের বাড়ির জঙ্গল পরিষ্কার করে, কাঠ চেলা করে দেয়। এইসব কাজের জন্য রাজমোহনের বাড়িতে মকবুলেরই আগে ডাক পড়ত, কিন্তু এখন থেকে তিনি ওকে সম্পূর্ণ এড়িয়ে, সম্পূর্ণ বাদ দিয়েই চলতে লাগলেন। হিন্দুরা বেশিরভাগ গ্রাম ছেড়ে চলে যাওয়ায় মকবুলের কাজকর্ম এমনিতেই কমে গিয়েছিল। রাজমোহনের এই শত্রুতায় তা প্রায় বন্ধ হওয়ার জো হলো। মুসলমান পাড়ায় কামলা কিষানের চাহিদা কম। অবস্থাপন্ন ঘরের লোকেও নিজের হাতেই প্রায় এসব কাজ সেরে নেয়। কাজের অভাবে মকবুল ভারী অসুবিধায় পড়ল। কালুর কাছেই সব খোঁজখবর পেতে লাগলেন রাজমোহন। ডিঙি নৌকায় তাকে কুমারপুরে পৌঁছে দিতে দিতে কালু বলল, নালাকাত্তা আইসা জব্দ হয়েছে শেখের পো। হাতে না মাইরা ওয়ারে ভাতে মারবার জো করছেন আপনি। আপনার সাথে টেক্কা দিয়া ও পারবে কেন? আপনার এক দাঁতের বুদ্ধি ডাকে নাকি ও? রাজমোহন তোবড়ানো গালে খুশি হয়ে হাসেন। তবুও তো দাঁত আমার নাই কালু, সবগুলি প্রায় পইড়া গেছে। কালু আশ্বাস দিয়ে বলে, যা আছে তাই তো যথেষ্ট ধলাকর্তা। আপনার খালি মারি চোটেই ও অস্থির হইয়া উঠবে। অস্থিরতা মকবুলের মধ্যে সত্যিই দেখা দেয়। স্ত্রীর কাছে কঠিন শপথ করে বলে, দেখি আর 2-4টা দিন হালার বুড়ারে আমি খুন করুম, ওর চোখের সামনে রুইটা পুইটা নিব। ফতেমা শঙ্কিত হইয়া বলে, খবরদার খবরদার, অমন কামও কইরো না, অমন কথাও ভাইব না মনে। কেন কেন ভাববো না? জেল হবে, ফাঁসি হবে, হোক, একজনের পেছনে না হয় আর একজন যাব। কিন্তু আমরা যে পয়রা থাকুম, আমরা যাবো কোথায়? খবরদার অমন কামও কইরো না, রক্ত অত গরম কইরো না, বুঝলা? সাওয়াল হইছে, মাইয়া হইছে, মাথা এখন ঠান্ডা কইরা চলো। ও আগো খাওয়াইয়া পড়াইয়া বাঁচাও। তয় তো বুঝি ক্ষমতা, তয় তো বুঝি তুমি পুরুষ মানুষের মতো পুরুষ। অমন লাফাইয়া জাপাইয়া সর্দারি খেলাইয়া তো সকলেই পারে। তার মধ্যে আর কেরামতি কি? আসল কেরামতি পোলাপানেরে মানুষ করা, পোলাপান বাসাইয়া রাখা। দেখছো ওয়াগো চেহারা শুকাইয়া কি দশা হইয়া গেছে দেখছো? আমার সোনার শব্দুল আর মজনুর দিকে তাকাইয়া দেখছো?
রোগা হাড় বের করা ছেলে মেয়ে দুটিকে পরম স্নেহে কাছে টেনে নেয় ফতেমা। আস্তে আস্তে গায়ে মাথায় হাত বোলাতে থাকে। ওদের খাদ্যের অভাব যেন একটু স্নেহ দিয়ে মেটাবে। স্বামীর দিকে তাকিয়ে ফতেমা আবার বলে, দেখো, এই সাইয়া দেখো। ছেলে মেয়েদের দিকে না চেয়ে স্ত্রীর মুখের দিকেই ক্রুদ্ধভাবে তাকায় মকবুল। রুক্ষ চওড়া গলায় বলে, খেপাইয়া দিস না ফতি, আমারে এক কায়রে খেপাইয়া দিস না, আমার মাথায় খুন চড়াইস না বললাম। ফতেমা স্বামীর হাত ধরে বলে, না না, খুনাখুনি কইরা কাম নাই, আমার কথা শোনো। ধলাকর্তার পালং ধলাকর্তারে ফিরাইয়া দিয়ে আইসো। কি হবে খাট পালঙে? পেটে যদি 2টা ভাত থাকে, চাটাই পাইতা শুয়াও সুখ, তাতেও ঘুম আসে। স্ত্রীর মুঠো থেকে রাগ করে হাত ছাড়িয়ে নেয় মকবুল। তারপর আরক্ত চোখে বলে, খবরদার ফতি, অমন কথা কবি না, মুখ গুতাইয়া ভাইঙ্গা ফেলাবো। আর বারবার ধলাকত্তার পালং করিস না আমার সামনে। ও পালং আর ধলাকত্তার না, ও পালং আমার গাঁটে টেহা দিয়া আমি কিনছি। চুরি কইরা আনি নাই, ডাকাতি কইরা আনি নাই, নিজে রোজগারের টাহা দিয়া ঘরে আনছি পালং। এ জিনিস আমার, বুঝলি? এগিয়ে এসে পালঙ্কখানার একটা পায়া আঁকড়ে ধরল মকবুল, যেন ওর ঘর থেকে জিনিসটা কেউ কেড়ে নিয়ে যাচ্ছে। একটু বাদে বালি কাঁচায় দাখানা ধার দিয়ে কাজের খোঁজে বেরিয়ে পড়ল মকবুল। কোথাও কাজ মিলল না। গরিব চাষি মুসলমানের গ্রাম, সকলের অবস্থা প্রায় একই রকম। কে তাকে কাজ দেবে? মকবুল আক্রোশে অধীর হয়ে বেড়াতে লাগলো। ধলাকর্তাকে সত্যি সত্যি খুন করার সাহস হলো না, তার বাড়িতে ডাকাতি করবারও সাহস হলো না। শুধু দিন কয়েক ফাঁকে ফাঁকে চুরি করে বেড়াতে লাগলো। ঘর থেকে নয়, বাগান থেকে এক কাঁদি পাকা সুপুরি চুরি করলো, 2টো ডাব নারকেল চুরি করলো। রাজমোহন টের পেয়ে বাড়ির সীমানায় দাঁড়িয়ে খিস্তি করে গালাগালি করে থানা পুলিশের ভয় দেখালেন। মুরারি মণ্ডলের ছেলে মুকুন্দকে কিছু পয়সা কবুল করিয়ে সারা দিনের জন্য বাড়িতে পাহারার বন্দোবস্ত করলেন। সুপুরি চিবিয়ে আর ডাব নারকেলের জল খেয়ে তো আর পেট ভরে না। মকবুল ভারী ফাঁপড়ে পড়ে গেল। বর্ষার এই সময়টাই সব বছরই কষ্টে কাটে। কাজকর্ম থাকে না, রোজগারপত্রও থাকে না। ধান চাল তেল ডালের দাম আকড়া হয়, কিন্তু যেন কষ্টের মাত্রা সবচেয়ে বেশি। পাটের খন্দ শেষ হয়েছে, ধানের খন্দ এখনও আসেনি। সেই সময় সকলেই বেকার। থই থই বর্ষা, সকলেরই ঘরে জল, বাড়িতে জল, হাঁড়িতে চাল নেই, সকলেরই কষ্ট। তার মধ্যে মকবুলের কষ্ট সবচেয়ে বেশি। 2-4 টাকা যা সঞ্চয় করেছিল পালঙ্কের পিছনে গেছে। এখন হাত একেবারে খালি, পেট একেবারে খালি। পিঠের সঙ্গে তার দিন রাত মিতালি। ছেলে মেয়েগুলি দাপাদাপি করে, বউয়ের সঙ্গে ঝগড়ার চোটে বাড়িতে টেকা দেয়। নিজের ছেলে মেয়েদের খাদ্য নিজেই জোগাড় করে ফতেমা। 2 মুঠো খুদের সঙ্গে 1 রাশ শাপলা সেদ্ধ করে, কোনোদিন বা 1 ঝাঁকা কচু। আঁচল দিয়ে খালের ঘাট থেকে টাকির পোনা ধরে, চিংড়ি মাছ ধরে আনে। এর মধ্যে ধলাকর্তার চাকর কালু এলো একদিন খবর নিতে। কি মকবুল মেয়া, আজ কেমন? মকবুল ভ্রু কুচকে বলল, বেশ আছি। বড় মাইন্সের বড় চাকর, তুই কেমন আছিস? কুশল প্রশ্ন আদান প্রদানের পর কালু আসল কথা পারল। 50-এর ওপর ধলাকর্তা আর 10 টাকা তোমারে বেশি দিতে রাজি হয়েছে মকবুল। তেনার পালংখানা তেনারে তুমি দিয়া দাও গিয়া, অবুঝ হইও না, বুঝলা? মকবুল তেড়ে প্রায় মারতে এলো। আমি তো বুঝেইছি, তোরে এবার জম্মের মতো বুঝাইয়া ছাড়ুম। নাম নাম আমার বাড়ি গুনা। ফের যদি অমন কুপ্রস্তাব নিয়ে আসিস, ঠ্যাং বাড়াইয়া ভাঙবো, কইয়া দিলাম তোরে। তাড়া খেয়ে কালু পালালো তো বটে। এলো ছদন মৃধা, এলো গেদু মুন্সি। আড়ালে ডেকে নিয়ে সকলেই একই কথা বলে।
পালংখানা বিক্রি করে দিক মকবুল। ধলাকর্তা জানতেও পারবে না, আর জানলেই বা কি, 50 টাকা দিয়ে কিনেছে তো মকবুল। ছদন মৃধা 65 দেবে, গেদু মুন্সি উঠল 75-এ, কিন্তু মকবুল ঘাড় নাড়ল। পালঙ্ক সে বিক্রি করার জন্য কেনেনি, নিজে ব্যবহার করবার জন্য এনেছে। পালঙ্কের দর 2, 4, 5 টাকা থেকে বেড়ে বেড়ে পুরো 100-তে গিয়ে পৌঁছালো, কিন্তু মকবুল কিছুতেই গো ছাড়ল না। পালঙ্ক সে বেচবে না কাউকে, বউ ছেলে নিয়ে নিজে শোবে, নিজে ব্যবহার করবে। গেদু মুন্সি আর ছদন মৃধা দুজনে দাঁত কিরমির করে মকবুলকে অভিশাপ দিয়ে গেল, মর শালা, না খাইয়া মর, শুকাইয়া মর, যাওনের সময় গড়ে নিয়ে যাইস তোর খাট। ফতেমাও সেদিন বিরক্ত হয়ে বলল, আচ্ছা তুমি কি কেমন ধারার মানুষ তুমি? এ যদি 1 বিঘা জমি হইতো বসতাম যে বছর বছর ফলন দেবে। এ যদি একটা গাই হইতো তখনও বসতাম যে বছর বছর দুধ দেবে। একটা গাছও যদি হতো তবু বসতাম যে বছর বছর ফল দেবে। কিন্তু একখানা শুকনা মরা কাঠ তুমি ঘরে রাইখা মরতে চাও কেন? মকবুল স্থির দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকালো, কিন্তু রাগ না করে আস্তে আস্তে স্নেহ কোমল স্বরে বলল, রাখি যে কেন মাগি তা তুই বুঝবি না। মাইয়া মানুষ হইয়া জন্মাইছিস, তা তোর বুঝবার কথাও না। ও আমার কাছে মরা কাঠ না রে ফতি, ভারী তাজা জিনিস। ও আমার পুরুষের তেজ। ফতেমা বলল, এতই যদি তেজ বাইর হ বাড়ি থেকে, চাকরি বাকরি জোটাই আনো। শুনি এখন তো আমাগো পাকিস্তান, আমাগো মুসলমানের রাজত্ব, এখন আমরা না খাইয়া মরুম কেন? মকবুল সে খোঁজ খবর নিয়েও দেখেছে, লেখা জানে না, পড়া জানে না, তাকে কে দেবে চাকরি? স্ত্রীর কথায় পরম দুঃখে পরম নৈরাশ্যে মকবুল শুকনো ঠোঁটে একটুখানি হাসল, বলল, গরিবের হিন্দুস্থানও নাই, পাকিস্তানও নাই, কেবল এক গোরস্থান আছে ফতি, গোরস্থান আছে। 2 দিন বাদে গরুটা বিক্রি করে ফেলল মকবুল। 3 বিয়ানো গায়ে। আজকাল দুধ দেয়া প্রায় বন্ধই করেছিল। ঘাস বিচালির অভাবে শুকিয়ে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল। একেবারে ভাগাড়ে দেওয়ার চেয়ে তাকে মকবুল বেচে দিল ভিন গাঁয়ের লোকের কাছে, আর বেচল ছোট ভাঙা ডিঙিখানা। কিছু টাকা দিল ফতেমার হাতে, আর বাকি টাকায় একখানা ছইওয়ালা পুরনো নৌকা কিনল। কেয়ারা বাইবে সেই নৌকা নিয়ে ভোরে উঠে কুমারপুরে চলে যায় মকবুল। কোনোদিন ভাড়া জোটে, কোনোদিন জোটে না। আশায় আশায় বসে থাকে ঘাটে। বাড়ি ফেরে রাত দুপুরে। কোনোদিন 1 টাকা 5 শিকে আনে, কোনোদিন আসে শুধু হাতে। দেশের দিনকাল বড়ই খারাপ। দূরে দূরে কেয়ারা যখন পায়, সব রাত্রে বাড়ি ফিরতে পারে না। ভিন্ন গায়ের হাটে ঘাটে নৌকা বেঁধে ঘুমোয়। নৌকো নিয়ে যেদিন বাইরে চলে গেছে মকবুল, ফতেমা পাকাটি দিয়ে উনুন জেলে রান্না চড়িয়েছে। রাজমোহন এসে উপস্থিত হলেন বাড়িতে। ও মকবুল, বাড়ি আসিস নাকি মকবুল? ফতেমা তাড়াতাড়ি বেড়ার আড়ালে গিয়ে দাঁড়ালো। ছেলেকে এগিয়ে দিয়ে বলল, যা কর্তারে বল সে বাড়ি নাই, নাও নিয়ে বাইর হইয়া গেছে। কর্তারে পুষ কর, তেনার কি দরকার? কিন্তু 5 বছর বয়স হলে কি হবে? মকবুলের ছেলে বড় হাবা। মা বাবার সঙ্গে 2-1টা কথা যদি বা বলে, বাবুদের সঙ্গে মোটেই মুখ খুলতে পারে না। তাই আড়াল থেকে ফতেমাকেই কথাবার্তা চালাতে হলো। রাজমোহন বললেন, কাশে বড় কষ্ট পাইতেছি। বাসকের পাতার রসে নাকি ভালো হয়। তোমাকে বাড়িতে বাসকের গাছ আছে, 2টা পাতা নেব নাকি বউ? ফতেমা হেসে বলে, নেবেন না কেন কর্তা, নেন, 2টা পাতাই তো। আপনি বারান্দায় বসেন, আমি আয়না দিই। না না,
আমি আমিই নেব নে, আমিই নেব নে। বলে আস্তে আস্তে বারান্দায় উঠে বসলেন রাজমোহন। বসে ঝাঁপের ফাঁক দিয়ে ঘরের মধ্যে তাকালেন। ব্যথায় বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তার পালঙ্ক, কিন্তু কি দশাই না করে রেখেছে জিনিসটা। অমন সুন্দর নকশা করা পায়াগুলোকে তেল মেখে চুন মুছে একেবারে নষ্ট করে ফেলেছে। আর উপরে সেই তেল চিটচিটে চিতার ছেঁড়া কাঁথা আর বালিশগুলি। ছি 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 ছি, এত দামি জিনিস কি ওদের ঘরে মানায়? এসব জিনিসের যত্ন কি ওরা জানে? এই কথা সে কথার পর রাজমোহন আসল কথা পারেন। তোমারে একখান কথা বলিব, রাগ কইরো না। মুখ বুলেরে বুঝাইয়া সুঝাইয়া কও পালংখানা ফিরাইয়া দিক আমারে। ও যে দাম চায় সেই দামই ওয়ারে দেব। বেড়ার আড়ালে ফতেমা একটু স্তব্ধ হয়ে থেকে বলল, না ধলাকর্তা, ও কথা আমি তারে কইতে পারবো না। আপনি বাসক পাতা নিতে আইসেন, পাতা নিয়ে যায়েন, ওসব কথা কবেন না। বলে ফতেমা সেখান থেকে সরে গেল। গালে যেন একটা চড় খেলেন রাজমোহন। খানিকক্ষণ চুপ করে বসে চেয়ে রইলেন পালঙ্কখানার দিকে। বাসক পাতা তার নেওয়ার ইচ্ছা ছিল না, তবুও যাওয়ার সময় ছিঁড়ে নিলেন দুটো পাতা। রাজবাড়িতে পুজোর মণ্ডপ, তার মধ্যে রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত। চূড়ায় শিখিপুচ্ছ, হাতে মুরলী, বামে চিরসখিনী রাধিকা। ব্রজমোহন রসরাজ শ্রী গোবিন্দ স্মিত মুখে চেয়ে রয়েছেন। স্নান করে এসে সেই মণ্ডপের সামনে খানিকক্ষণ বসে রইলেন রাজমোহন। ধ্যান মন্ত্র জপ করে মাটিতে মাথা ঠেকিয়ে বললেন, দয়াল, আমার সব মায়ার বন্ধন কাটাও, আমারে তোমার বৃন্দাবনের পথে নিয়ে চলো। তোমার ব্রজের রাঙা ধুলায় আমার কামনা বাসনা, আমার লাঞ্ছনা অপমান ঢাইকা যাও। মনে হলো সবই বুঝি গেল, কিন্তু গেল কই? পরদিন ফের রাজমোহনের বাসক পাতার দরকার পড়ল। চাকরের সামনে ইচ্ছে করে জোরে জোরে কাশির অভিনয় করলেন। বাসক পাতা না হলে আর চলে না। ধলাকর্তার সাড়া পেয়ে আজ কিন্তু ফতেমা আর ঝোপের আড়ালে এসে দাঁড়ালো না, কথা বলল না। দূরে এক কোণে লুকিয়ে রইল। কি জানি আজ যদি আবার ধলাকর্তা পালঙ্কের কথা পেড়ে বসেন। রাজমোহন সে কথা বুঝলেন। বাসক গাছ থেকে আজও দুটো পাতা ছিঁড়ে নিলেন। তারপর যাওয়ার সময় ফের এসে বসলেন বারান্দায়। আর কাউকে না পেয়ে মকবুলের ছেলে শব্দুলের সঙ্গেই আলাপ করতে শুরু করলেন। চোখ দুটো নিজের শাসন মানল না, বেড়ার ফাঁক দিয়ে পালঙ্কখানার দিকে তাকাতে লাগলো। মকবুলের বাসক গাছ প্রায় নিষ্পত্র হওয়ার জোগাড় হলো, কিন্তু রাজমোহনের কাশি আর সারে না, আশাও আর বন্ধ হয় না। একদিন রাত্রে ফিরে এসে মকবুল স্ত্রীকে বলল, শুনি কি ধলাকর্তা নাকি রোজই আসা শুরু করিতেছেন, আইসা এই বারান্দায় বৈশা থাকেন? ফতেমা বলল, হ, বাসক পাতা নেওয়ার জন্যই আসেন। মকবুল হেসে বলল, ধুর ঘোড়ার ডিম, তোরে দেখতে আসেন, তোর চাঁদ মুখ বুড়ার মনে ধরছে। ফতেমা রাগ করে বলে, কি যে কও? তাহলে আসল কথা কইয়া ফেল। কব আবার কি? আসল কথা তুমিও জানো, আমিও জানি। তা তো বুঝলাম, কিন্তু খবরদার, টাকা পয়সার লোভে রাজি যদি হইস, কথা দিয়া ফেলিস, তাইলে আর আস্ত রাখুন না। খেপছো নাকি তুমি? পালংয়ের কথা উঠবে বইলাই তো আমি তার কাজ দিয়া ঘেসি না, কিন্তু বইরার নজর বড়ই খারাপ। যতক্ষণ থাকে বেড়ার ফাঁক দিয়া চাইয়া চাইয়া দেখে, আমার ভালো লাগে না। যাই কও, বুকের মধ্যে কাঁপে। পোলাপান নিয়া ঘর করি, কি হইতে কি হবে, মানুষের নজরে বিষ আছে।
ধুর ধুর, ওই সানি পড়া নজরে কারুর কিছু হইব না। ও বিষ ঢোড়া সাপের বিষ, তাতে মানুষ মরে না। তুই শান্ত হইয়া ঘুমা দেহি। আইসা কাইলি আমি বুইরারে কইয়া দিব আমার বাড়ির সুমুখে যেন আর না আসে, আইলেই পাও বাইরাইয়া ভাঙুন। কিন্তু মকবুলের নিষেধ করবার আর দরকার হলো না। 2 দিন বাদেই রাজমোহন জ্বর আর রক্ত আমাশয়ে অসুস্থ হয়ে পড়লেন। বিছানা ছেড়ে আর উঠতে পারেন না। গাঁয়ের ডাক্তার এলো চিকিৎসা করতে। বলল, রায় মশাই, আপনার সাওয়াল বউয়ের একখানা চিঠি দেন। এই বুড়া বয়সে রোগটা তো ভালো না। রাজমোহন মাথা নেড়ে বললেন, না ডাক্তার, এখন না, খবর দেওয়ানোর সময় হইলেই আমি তোমারে কব। অফিসে নাকি তার প্রমোশনের কথা চলতেছে। এখন ছুটি নিলে সেটা আর হবে না। এখন যাও। অসীমার নামে অন্য তহবিল থেকে টাকা নিয়ে পুরো 200ই পাঠিয়ে দিয়েছে রাজমোহন। 50 টাকায় পালঙ্ক বিক্রি হওয়ার কথা কি আর বউ বিশ্বাস করবে? ভাববে বাকি টাকা শ্বশুর ভেঙে খেয়েছেন। ডাক্তার রোজ যাতায়াত করতে লাগলো, কিন্তু অসুখ বেড়েই চলল। এদিকে মকবুলও বড় বিপদে পড়ে গেল। হাটের দিন রাত্রে নওপাড়ার ঘাটে মাদার গাছের সঙ্গে নৌকো শেকল দিয়ে আটকে রেখে উপরে হাট করতে নেমেছিল। এসে দেখে নৌকো নেই, তালা ভেঙে নৌকো চুরি করে নিয়ে গেছে। নওপাড়া চোরের জায়গা, গেদু মুন্সির শ্বশুরবাড়িও ওইখানে, তার সঙ্গে বড় বড় চোরের সার। বুঝতে কিছুই বাকি রইল না মকবুলের। আরেকজনের নৌকায় কোনো রকমে বাড়ি ফিরল। পরদিন থেকে সেই আগের অবস্থা, আগের চেয়েও খারাপ। এখন আর গরু নেই, নৌকা নেই, কিচ্ছু নেই। এখন বিক্রি করার মতো আছে শুধু একখানা ঘর, আর ঘর জোড়া একখানা পালঙ্ক। শুয়ে শুয়ে সব খবরই শুনলেন রাজমোহন। শরৎশীল এসে বলল, হবে না, আপনার সঙ্গে শত্রুতা করতে গিয়েছিল, তার শাস্তি পাবে না ধলাকর্তা। দিন 2 বাদে কালু এসে চুপি চুপি আর এক খবর দিল। ধলাকর্তা, শুনছেন নাকি? রাজমোহন আস্তে আস্তে বললেন, কি? তালাকান্দার আতাসুদ্দি শিকদারের কাছে নাকি মকবুল পালংখানা বিক্রি কইরা দিবে। আতাসাদ্দি নতুন দালান উঠাইছে, সেই দালান সাজাইবে পালং দিয়া। রাজমোহন নিষ্পৃহভাবে বললেন, হ, সাজাও। 150 টাকা নাকি দর উঠেছে। উঠুক, আজ সন্ধ্যার পর আতাসুদ্দি নাকি নিজেই নাও আর টাকা থইলা নিয়ে আসবে। হ, আসুক। সন্ধ্যার একটু আগে কালু ধলাকর্তার কাছ থেকে কয়েক ঘন্টার ছুটি নিয়ে গেল। পাশের গাঁয়ে মোল্লাদের বাড়িতে শখের থিয়েটার হবে। পালার নাম মীর কাসেম। গ্রামান্তর থেকে লোক আসবে। আগে না গেলে কালুর জায়গা পাবে না বসতে। সন্ধ্যার পর বুবিঝি পথ্যের বাটি রেখে গেল সামনে। রাজমোহন সে পথ্য মুখে তুললেন না। রাত বাড়তে লাগলো, অন্ধকার গাঢ় হতে লাগলো। সমস্ত গ্রাম নিঝুম হয়ে গেল। রাজমোহন কেবল এপাশ ওপাশ করতে লাগলেন। চোখে ঘুম আর আসে না। হঠাৎ উঠে দাঁড়ালেন রাজমোহন। দুর্বলতায় পা কাঁপছে। হাতড়ে হাতড়ে লাঠি গাছা তুলে নিলেন। কোমরের তাগায় চাবি বাঁধা, সেই চাবি দিয়ে ঘরের তালা আটকালেন। বাইরে এসে দেখলেন আকাশে ঘন মেঘ। টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে। কিন্তু ছাতা কি হ্যারিকেন নেওয়ার জন্যে ফের আর ঘরে গেলেন না রাজমোহন। লাঠিতে ভর দিয়ে পা টিপে টিপে আস্তে আস্তে এগুতে লাগলেন। মিনিট 15 বাদে মকবুলের উঠোনে দাঁড়িয়ে রাজমোহন ক্ষীণ স্বরে হাঁক দিলেন, মকবুল, হেই মকবুল হারামজাদা, বাইর, বাইর ঘর থেকে। মকবুল ঘরের ঝাঁপ খুলে উঠোনে এসে দাঁড়ালো। কেডা? ধলাকর্তার গলা না? ধলাকর্তা নাকি? রাজমোহন দুর্বল জড়িত স্বরে বলিলেন, হ, আমি।
পালংখানা তুই বেইসা ফেললি হারামজাদা, আমারে না জানাইয়া বেইসা ফেললি। মকবুল অন্ধকারে মুহূর্তকাল স্তব্ধ হইয়া আস্তে আস্তে বলল। কেডা কইল আপনারে? রাজমোহন বললেন, আরে তা দেহা তুই কি করবি? এসব কথা কি গোপন থাকে? মাসিতেও গিয়া কয়। এই বৃষ্টির মধ্যে অন্ধকারে অসুখ নিয়ে আপনি আসলেন কেমনে ধলাকর্তা? পার হইলেন কেমনে? চারের ওপর দিয়া পার হইছি। সর্বনাশ! আসেন আসেন আসেন, ঘরে আসেন ধলাকর্তা। আর আর তোর ঘরে গিয়া কি করুম? তুই তো যা করবার কইছিস। না ধলাকর্তা, করি নাই। হাসেন, দেখেন, হাসে দেখেন। হাত ধরে রাজমোহনকে ঘরের ভেতরে নিয়ে গেল মকবুল। গায়ে জামা নেই, জ্বরে পুড়ে যাচ্ছে গা, পায়ে জুতো নেই, পরনে নেংটির মতো একখানা কানি। যে চশমা ছাড়া চলতে পারে না, ভুলে সেই চশমাটাও ফেলে এসেছেন। ঘরে গিয়ে মকবুল স্ত্রীকে ডেকে বলল, ও বউ, ওঠ ওঠ ওঠ, ওইটা বাতি জাল, ধলাকর্তারে দেখাই। পালঙ্কে প্রায় মূর্ছিতার মতো পড়েছিল ফতেমা। স্বামীর ডাকে ধর্মর করে উঠে বসল, পালঙ্ক থেকে নেমে দাঁড়ালো। তারপর কেরোসিনের ডিবেটা জেলে উঁচু করে ধরল পালঙ্কের দিকে। বাঁ হাতে ঘোমটাটা একটু টেনে দিয়ে স্থির হয়ে দাঁড়ালো ফতেমা, কিন্তু ছেঁড়া ঘোমটায় মুখ ঢাকা পড়ল না। পালঙ্কের এক ধারে দুইটি শিশু প্রায় মরার মতো পড়ে আছে। রাজমোহন বললেন, ও তাহলে বেচিস নাই? আছে আছে ধলাকর্তা, আছে। তা যদি বুঝি আসে নাই, আসছিল কর্তা। 150 ওপর আরো 10 টাকা বেশি দিতে চেয়েছিল, তবু ফিরাইয়া দিছি। 2 দিন ধইরা উপোস ধলাকর্তা, তবু শালারে ফিরাইয়া দিতে পারছি। তবু শালার খিদাস জালারে ঠেকাইয়া রাখতে পারছি। বউটা কান্দাকাটি করতেছিল। কইলাম কি ধলাকর্তা, কইলাম, মাগি আমারে আইসকার রাতখান মতো সময় দে। অবুজ পেটটারে জোর কইরা খামসাইয়া ধইরা থাক আইসকার মতো। আমার মান বাসা জান বাসা রাখতে দে পালং খান। মকবুল, ধলাকর্তা। তারপর কেউ আর কোনো কথা বলল না। ফতেমা ঠিক তেমনি করে কেরোসিনের ডিবেটা দুজনের সামনে ধরে রইল, আর সেই ধোঁয়া ওঠা ক্ষীণ দ্বীপের আলোয় মুহূর্তকাল 2 যুগের 2 পালঙ্ক প্রেমিক, 2 জাতের 2 পালঙ্ক প্রেমিক, ধলা আর কালো 2 রঙের 2 পালঙ্ক প্রেমিক অপলকে তাকিয়ে রইল পরস্পরের দিকে। একটু বাদে স্ত্রীর দিকে চেয়ে মকবুল বলল, ক্ষতি পোলাপান 2টারে নিচে নামাইয়া শো। আমি পালং খুইলা ধলাকর্তারে দিয়া দিই। সে কি কথা মকবুল? ধলাকর্তা, আপনি নিয়ে যান। আইজ আমি রাখলাম, কাল যদি রাখতে না পারি। বলে মকবুল সত্যি সত্যি ছেলে মেয়ে দুটিকে সরিয়ে নিতে যাচ্ছিল। রাজমোহন বাধা দিয়ে ওর হাত ধরলেন, বললেন, খবরদার মকবুল, খবরদার। তারপর আস্তে আস্তে যেন নিজের মনেই বলতে লাগলেন, এতদিন চুরি কইরা কইরা তোর ঘরের পালং আমি দেখা গেছি মকবুল, কিন্তু খালি পালং দেখছি। আইজ আর আমার পালং খালি না, আইজ আমার চৌদলা খালি না। আইজ চৌদলার উপর আরো 2 জনেরে দেখলাম আমার রাধা গোবিন্দরে। আমারে পৌঁছাইয়া দিয়ায় মকবুল। স্ত্রীর হাত থেকে কেরোসিনের ডিবেটা তুলে নিতে নিতে মকবুল বলল, চলেন ধলাকর্তা। তো বন্ধুরা, শেষ হলো আজকের গল্প। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই গল্পে একটি লাইক, চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন, আর শেয়ার করে বন্ধুদের জানিয়ে দেবেন এই গল্পের খবর। কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।